আজকে আমি তোমাদেরকে জাস্ট হাতে গোনা 3 থেকে 4টি প্রবন্ধ রচনা তোমাদেরকে জানাবো। যে 3-4টি রচনা ভালো করে তুমি যদি এখন থেকে খাতায় লিখে প্র্যাকটিস করো, আমি তোমাকে যেভাবে বলবো, তাহলে তুমি টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালেতে 100% কমন পাবেই পাবে। এবং যেভাবে তোমাদেরকে আমি লিখতে বলবো সেইভাবে তুমি যদি লিখতে পারো 10-এ 10 পাবেই পাবে। কিভাবে সম্ভব? তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে যে প্রবন্ধ রচনায় সত্যি কি 10-এ 10 পাওয়া যায়? তোমাদের আমি বলি, স্টুডেন্টরা যেভাবে প্রবন্ধ রচনা লিখে আমরা যখন খাতাগুলো দেখি 10-এ 10 দিতে আমরা বাধ্য হই। একটা নম্বরও কাটতে মন চায় না, এত সুন্দরভাবে প্রেজেন্ট করে। সেই সমস্ত ট্রিক্সগুলো তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব যে কিভাবে তুমিও প্রবন্ধ রচনা খাতায় লিখলে সহজেই 10-এ 10 পেতে পারো। তাই আজকের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো এবং আমি যে পয়েন্টগুলি তোমাদেরকে বলবো অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। তুমি সেইভাবে তোমার গৃহশিক্ষক কিংবা স্কুলের স্যারকে বলো, কিংবা তুমি 2-3টে সহায়িকা বই দেখে বা প্রবন্ধ রচনার বই দেখে নিজে লেখার চেষ্টা করো, যেটা সব থেকে বেস্ট। তাহলে তুমি 10-এ 10 খুব সহজেই পেয়ে যাবে। রচনাগুলো তোমাদেরকে জানাবো, তার আগে তোমাদেরকে বলে দিই কিভাবে তুমি রচনা লিখলে 10-এ 10 পেয়ে যাবে, বা সেই সমস্ত স্টুডেন্টরা কিভাবে রচনা লিখে যেখানে আমরা 10-এ 10 দিতে বাধ্য হই। তোমাদেরকে আমি সেই সমস্ত খাতাগুলো দেখিয়েছি। 90-এ 90 পাওয়া খাতা তোমাদেরকে দেখিয়েছি। 90-এর মধ্যে 80-82 পেয়েছে সেই রকম খাতাও তোমাদেরকে দেখিয়েছি। আবার বাংলাতে খুব লজ্জা লাগছে বলতে, 90-এর মধ্যে 2 পেয়েছে সেই খাতাও তোমাদেরকে আমি দেখিয়েছি। যারা এখনো দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। রচনাগুলো বলার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা কিভাবে খাতায় লিখলে 10-এ 10 পাবে। প্রথম পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যখন একটা প্রবন্ধ রচনা লিখবে, প্রথমে ভূমিকা লেখার আগেই কোনো একজন মনীষীর বাণী কিংবা কোনো একজন কবি তার কবিতার লাইন লিখো। লেখার পর হাইফেন দিয়ে সেই লেখাটা কার বাণী বা কার কবিতা, সেই মনীষীর নাম, সেই কবির নাম হাইফেন দিয়ে লেখো। এটা তুমি যদি প্রথমেই করতে পারো, তোমার প্রতি কিন্তু ইমপ্রেশনটা প্রথমেই স্যারের বেড়ে গেল। কি বললাম তাহলে? প্রথমেই তুমি কোনো মনীষীর বাণী কিংবা কবিতার লাইন দিয়ে তুমি তোমার প্রবন্ধ লেখাটা শুরু করবে। অবশ্যই তুমি যে মনীষীর বাণী কিংবা কবিতার লাইনটা লিখছো, হাইফেন দিয়ে সেই মনীষীর নাম কিংবা সেই কবির নাম অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, তোমরা কি করবে? তোমরা যখন প্রবন্ধ রচনা লিখবে অবশ্যই পয়েন্ট করে লিখবে। দেখো, তোমরা ক্লাস 10-এ পড়ছো, মাধ্যমিক স্টুডেন্ট। তোমরা যদি ওই গরু রচনার মতো রচনা লিখে ফেলো, সেক্ষেত্রে কিন্তু 10 কেন 3-এর বেশি কখনোই নম্বর পাবে না। ওকে, তাই তোমাকে অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে। তুমি প্রথমে পয়েন্ট করো সূচনা কিংবা ভূমিকা দিয়ে শুরু করো, আর শেষে করো উপসংহার কিংবা মূল্যায়ন। এই সূচনা, ভূমিকা কিংবা উপসংহার বা মূল্যায়ন, এই পয়েন্টগুলো বাদ দিয়ে তুমি আরো কমপক্ষে 7 থেকে 8টা পয়েন্ট বা 6 থেকে 7টা পয়েন্ট অবশ্যই তোমাকে পয়েন্ট করে উল্লেখ করতে হবে। তাহলে দ্বিতীয় পয়েন্ট তোমাকে কি বললাম? তুমি পয়েন্ট করে লিখবে। প্রথমে ভূমিকা, সূচনা, শেষে উপসংহার বা মূল্যায়ন, আর এছাড়াও তুমি 6টা 7টা 8টা অবশ্যই পয়েন্ট করে লিখবে। পয়েন্ট করে লিখলে নম্বর পেতে খুব সুবিধা হয়। কারণ আমরা যখন খাতা দেখি আমাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়, ঠিক আছে? সেখানে কিন্তু কোন কোন পয়েন্টগুলো লিখলে কত নম্বর দেওয়া হবে সেখানে কিন্তু একটা আভাস দেওয়া থাকে।
ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তোমরা যদি 7টা 8টা পয়েন্ট লিখতে পারো তাহলে কিন্তু সমস্ত যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় সেইগুলো কিন্তু তোমরা কভার করে ফেলতে পারবে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে টিক্সটা বলে দিলাম। 3 নম্বর তোমরা পয়েন্ট করো, ওই যে তোমরা পয়েন্টগুলো করছো ওই পয়েন্টের বা লেখার সময় তোমরা সামঞ্জস্যপূর্ণ কোটেশন ব্যবহার করো। মনে করো তুমি যে ওই ভূমিকা উপসংহার বাদ দিয়ে আরও 6টা 7টা 8টা পয়েন্ট করলে, ওই পয়েন্টগুলোর মধ্যে ওই লেখাগুলোর মধ্যে তুমি বেশি নয় 4টা 5টা কোটেশন, সামঞ্জস্যপূর্ণ কিন্তু কোটেশন দেবার চেষ্টা করো, এবং সেই কোটেশনগুলোকে একটু অন্য কালিতে লেখার চেষ্টা করো যাতে করে সহজে স্যার তুমি দৃষ্টি আকর্ষণ করতে পারো। তুমি যদি 4-5টা কোটেশন ব্যবহার করতে পারো না পয়েন্টের মধ্যে, তোমার প্রতি আরও স্যারের কিন্তু ইমপ্রেশনটা বেড়ে গেল, তুমি কিন্তু 10-এর দুয়ার গড়ায় তুমি চলে গেলে। এরপরে বলি কলমের ব্যবহার, ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় স্টুডেন্টরা ব্ল্যাক কালিতে পয়েন্ট করে এবং ব্লু কালিতে লেখে। তোমরাও এটা করতে পারো, কিংবা যাদের হাতের লেখা একটু খারাপ তোমরা মনে করলেই ব্ল্যাক কালিতে লিখতে পারো, ব্লু কালিতে পয়েন্ট করতে পারো, অ্যাজ ইউজুয়াল তোমাদের যেটা খুশি। তবে তুমি খাতার প্রথমে যে কালিটা ব্যবহার করবে, ব্ল্যাক হোক ব্লু হোক, সেটাই কিন্তু লেখার চেষ্টা করবে, আর পয়েন্টগুলো যে কালিতে করেছো সেই কালিতেই করার চেষ্টা করবে। আর ওই কোটেশনগুলো অবশ্যই যে কালিতে তুমি পয়েন্ট করেছো সেই কালিটা ওই কোটেশন লেখার সময় ব্যবহার করবে। অনেক স্টুডেন্ট কি করে, তারা একটু পাকামি করে। কিরকম, তারা প্রথমে হয়তো ব্লু কালিতে লেখা শুরু করলো, প্রবন্ধ লেখার সময় তাদের মনে কি উদয় ঘটলো জানা নেই, তখন তারা ব্ল্যাক কালিতে লেখা শুরু করলো এবং ব্লু কালিতে পয়েন্ট লিখতে শুরু করলো। এই ভুলটা তোমরা কখনো করবে না, এতে কিন্তু হিতে বিপরীত হবে, খুব সাবধান। ওকে, যে কালিতে লিখছো সেই কালিতেই তোমরা লিখবে, আর যে কালিতে পয়েন্ট করবে সেই কালিতেই পয়েন্ট করে যাবে। ওকে, এর পরে যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা কিন্তু তোমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা বড় প্রশ্নচিহ্ন বাসা বেঁধে আছে। সেটা হলো যে স্যার আমার তো হাতের লেখা খারাপ, তাহলে কি স্যার আমি 10-এ 10 পেতে পারি? আমি তোমাদের বলি, তোমরা ক্লাসে ভালো করে লক্ষ্য করবে 60% 70% ছেলে মেয়েদের হাতের লেখা কিন্তু খারাপ, ওই 30% 20% ছেলে মেয়েদের হাতের লেখা বেশ ভালো। এখানে তোমাদের মনের মধ্যে এটা একটা খুব ভ্রান্ত ধারণা যে হাতের লেখা খারাপ হলে 10-এ 10 পাওয়া যায় না। তোমাদেরকে আমি একটা কথা বলি, দেখো তুমি সারা বছর কষ্ট করে যেটা পড়াশোনা করলে, যেটা তুমি পরীক্ষার খাতায় লিখে আসলে, শুধু এইটুকু মাথায় রাখবে, তুমি তোমার সারা বছরের পড়া, তুমি যেটা মুখস্থ করে খাতায় লিখে আসলে, সেটা যেন স্যার পড়তে পারেন। তোমার লেখাটা যদি স্যার স্পষ্টভাবে বুঝতে পারেন এবং পড়তে পারেন তাহলেই কিন্তু হবে। খুব যে আহামরি একটা তোমাকে ভালো করে লিখতে হবে এমন কিন্তু নয়। ওকে, তাই যারা চিন্তা করছিলে যে স্যার আমার হাতের লেখা খারাপ, আমি 10-এ 10 পাবো না, আমি বেশি নম্বর পাবো না, আশা করব এই কথাটা শোনার পর তোমাদের কিন্তু এই যে ভ্রান্ত ধারণা সেটা কিন্তু কেটে যাবে। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, যারা 90-এ 90 পেয়েছে, যারা 90-এর মধ্যে 80-82 পেয়েছে, সেই সমস্ত খাতাগুলো আমি পোস্ট করেছি, তোমরা দেখে নাও যে তাদের হাতের লেখাটা কেমন। তাহলে তোমাদের কিন্তু মনের যে ভয়টা সেটা কেটে যাবে। শুধু লক্ষ্য রাখবে তোমার লেখাটা যেন স্যার পড়তে পারে, ব্যাস তাহলেই হবে। আর যদি পড়তে না পারে, তোমার লেখা যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু কিছু করার নেই। তোমার লেখাটা যেন স্পষ্ট হয়, বুঝতে পারে, যেন একটু গোটা গোটা করে লিখবে, একটা লাইন থেকে যেন আর একটা লাইন লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবে, তাহলেই হবে। আর একটা বলি, ভাষার ব্যবহার, এটাও তোমাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আছে যে স্যার ভাষাটা কীরকম হওয়া উচিত, সাধু না চলিত ভাষা? তোমরা একটা কথা বলো, তোমরা তো এতদিন পরীক্ষা দিয়ে আসছো, তোমাদের কি প্রশ্নপত্রে কোথাও লেখা আছে যে তুমি যদি সাধু ভাষায় লেখো তাহলে তোমাকে পুরো মার্কস দেওয়া হবে?
তুমি যদি চলিত গদ্যে লেখো, চলিত ভাষায় লেখো, সেখানে তুমি কম নম্বর দেওয়া হবে, এই রকম কি কোথাও ইনস্ট্রাকশন দেওয়া হয়? যদি না দেওয়া হয় তাহলে তোমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আসে কেন যে সাধু ভাষায় লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, চলিত ভাষায় লিখলে কম নম্বর পাওয়া যাবে? এই রকমের কোনো ব্যাপার নয়। তুমি যদি সাধু ভাষায় লেখো তাহলে পড়তে স্যারকে খুব ভালো লাগবে অবশ্যই, এবং সে লেখা যদি খুব ভালো হয় তুমি 10-এর পেতে তোমাকে অনেকটা সুবিধা করবে। কিন্তু তুমি যদি চলিত ভাষায় লেখো, তোমার যদি লেখা ভালো হয়, তুমি যদি পয়েন্ট করে লেখো, তুমি যদি কোটেশন দাও, তুমি যদি বাণী দিয়ে শুরু করো, তাহলেও কিন্তু তুমি 10-এর দুয়ার গোড়ায় অবশ্যই পৌঁছে যাবে। সাধু ভাষায় লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, চলিত ভাষায় লিখলে কম নম্বর পাওয়া যাবে, এটা কিন্তু ভীষণভাবে ভুল। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলি, তোমরা সবসময় চেষ্টা করবে চলিত গদ্যে লিখতে, চলিত ভাষায় লিখতে। এর একটা প্লাস পয়েন্ট আছে। নর্মাল যারা স্টুডেন্ট, ধরো তুমি একটা চলিত গদ্যে কোনো নোটস, কোনো প্রশ্নকে মুখস্থ করেছো, লিখতে লিখতে যদি কোথাও তুমি আটকে যাও, তুমি সেখানে তোমার ভাষাটা ব্যবহার করে তুমি সেই প্রশ্নটাকে কভার করতে পারবে। কিন্তু তুমি যদি সাধু ভাষায় নোটকে মুখস্থ করো, আর যদি কোথাও গিয়ে একটু ভুলে যাও, আর সেখানে যদি তুমি চলিত ভাষা প্রয়োগ করো, এই সাধু চলিত যদি মিশে যায়, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল আসবে। ওকে, তাই সবাই চেষ্টা করবে চলিত ভাষায় লিখতে, খুব সহজেই তোমরা কিন্তু নম্বর পেয়ে যাবে। লাস্ট একটা পয়েন্ট বলবো, এই পয়েন্টটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্টটা। দেখো, তোমাদের যদি স্কুলের স্যার, তোমার যদি গৃহশিক্ষক একটা নোটস লিখে দেন, সেই নোট কিন্তু অনেক স্টুডেন্ট পড়ছে, তাহলে সেই নোট লিখে কিন্তু 10-এ 10 পাওয়া একটু কঠিন। কারণ সবাই যদি একই নোট লিখে নম্বর পাওয়াটা সেক্ষেত্রে একটু কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ইউনিক পয়েন্ট বলবো, সেটা হলো তোমরা যদি তোমার লেখাটাকে সবার থেকে একটু ইউনিক করতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট, তোমার লেখাটাকে তুমি যদি একটু ইউনিক করতে পারো, তোমার লেখাটা যদি স্যারের হৃদয়কে স্পর্শ করতে পারে, তাহলেই কেল্লা ফতে, তাহলেই তুমি বাজিমাত করতে পারবে, এবং নিশ্চিত তুমি থাকতে পারো যে তুমি প্রবন্ধ রচনায় 10-এ 10 পাবে, এবং মাধ্যমিকের বাংলাতে 90-90 পাওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার লেখাটা যেন একটু ইউনিক হয়, আর স্যারের হৃদয়টাকে, স্যারের মনকে যেন ছুঁয়ে যায়, তাহলেই কেল্লা ফতে। ওকে, তাহলে এই 7টা পয়েন্ট তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, তুমি 100% 10-এ 10 পাবেই পাবে। এইবার তোমাদের জানিয়ে দিই 2027-এর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা। দেখো, তোমাদের প্রত্যেক বছর কিন্তু বিজ্ঞান থেকে একটা করে প্রবন্ধ রচনা পরীক্ষায় আসে, এই বছর আসবে আমরা আশা করতেই পারি। তো তোমরা সবার প্রথমে একটা করলে একটাই পাবে, সেই রকমের একটি প্রবন্ধ আমি তোমাদেরকে বলবো, ভালো করে তৈরি করবে, খাতায় লিখে প্র্যাকটিস করবে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, ঘুরিয়ে আসতে পারে। বিজ্ঞানের সুফল কুফল, ঘুরিয়ে বলতে পারে বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞানের ব্যবহার অপব্যবহার। মোস্ট ইম্পর্টেন্ট 2027 সালের জন্য বিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন। যারা মনে করছো বিজ্ঞান থেকে প্রবন্ধ রচনা লিখবে, তাদের জন্য আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ঘুরিয়ে বলতে পারে বিজ্ঞানের জয়যাত্রা, মানব কল্যাণে বিজ্ঞান। এই দুটো প্রবন্ধ রচনা তোমরা ভালো করে তৈরি করো, এখান থেকে একটা প্রশ্ন টেস্ট কি ফাইনালে সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যারা মনে করছো বিজ্ঞান থেকে প্রবন্ধ লিখবে, তাদের জন্য এই দুটো করলেই একটা শিওর শট তোমরা পাবেই পাবে, নিশ্চিত থাকতে পারো। গত বছর আমি যেভাবে রচনা দিয়েছিলাম, যারা তৈরি করেছিল 4টে,
তারা কিন্তু দুটো রচনা কমন পেয়েছে, আর যারা দুটো রচনা করে গেছিল তারা কিন্তু একটা 100% কমন পেয়েছে। যদি বিশ্বাস না হয় আমার কথা, আমার সেই ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে 2026 সালের প্রবন্ধ রচনার যে সাজেশন আমি দিয়েছিলাম একবার দেখে নিতে পারো। আমি কটা বলেছিলাম, কটা পড়েছিল, তারপর তোমরা আমার এই সাজেশন দেখে ভালো করে প্র্যাকটিস করবে। এতটাই তোমাদেরকে জোর দিয়ে বলছি। এই দুটো ভালো করে করবে সবার প্রথমে। 3 নম্বর তোমরা করবে তোমার প্রিয় ঋতু, কিংবা বলতে পারে বাংলার ঋতু বৈচিত্র্য। মোস্ট 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 ইম্পর্টেন্ট। এর পাশাপাশি 4 নম্বর করবে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। ঘুরিয়ে বলতে পারে খেলাধুলো ও ছাত্র সমাজ ভালো করে তৈরি করে ফেলো। এই 4টা। তাহলে যারা মনে করছো যে স্যার আমি বিজ্ঞান থেকে তৈরি করব না, আপনি অন্য কিছু দিন, তাদের জন্য এই দুটো বললাম, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা আর ঋতু বৈচিত্র্য কিংবা তোমার প্রিয় ঋতু। এই দুটি ভালো করে তৈরি করো, এখান থেকেই তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট তোমাদেরকে আরও আমি দুটো প্রবন্ধ রচনা বলবো। কোন দুটো? একটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ভিভিআই প্রশ্ন। ঘুরিয়ে বলতে পারে যে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা লেখো, কিংবা বলতে পারে আমাদের পরিবেশ সমস্যা ও সমাধান। আর তোমাদেরকে আমি একটা বলবো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তাহলে তোমাদেরকে আমি 6টা প্রবন্ধ রচনা বললাম। তোমরা এই 6টার মধ্যে যে কোনো দুটো পাঠকে খুব ভালো করে তৈরি করো। যারা মনে করছো বিজ্ঞান থেকে করবে, আমি তোমাদেরকে প্রথমে যে বিজ্ঞান থেকে বললাম যে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের দান, আর কি বললাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই দুটো ভালো করে করো। যারা বলছো যে স্যার আমি বিজ্ঞান থেকে তৈরি করব না, তোমরা দেখতে পারো চরিত্র গঠনে খেলাধুলা আর ঋতু বৈচিত্র্য। ঠিক আছে, এর পাশাপাশি এই দুটো তোমরা ভালো করে দেখে নাও, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বিশ্ব উষ্ণায়ন। তাহলে এই 6টার মধ্যে তুমি যদি যে কোনো 4টা করতে পারো, প্রথমের দুটা কিংবা তারপরের দুটা, তাহলেও হবে। যদি মনে করো যে স্যার বিজ্ঞান আমি করবো নি, তাহলে তুমি 3, 4, 5, 6 এইগুলো তুমি তৈরি করে নাও। এখান থেকে তুমি শিওর শর্ট থাকতে পারো দুটো কমন পাবেই পাবে, নো ডাউট। আর যারা রিস্ক নিতে চাইছো না, যারা রচনা লিখতে পড়তে ভালোবাসো, তাদের জন্য তো অবশ্যই রচনা আমাকে আরো এক্সট্রা 2-1টা বলতেই হবে। তোমরা তৈরি করতে পারো যে তোমার জীবনের লক্ষ্য বা একটি স্মরণীয় দিন। তুমি তৈরি করতে পারো তোমার প্রিয় কবি, লেখক, সাহিত্যিক। খুব গুরুত্বপূর্ণ, অনেক বছর পরীক্ষাতে আসেনি, আমাদের সময় এই রকমের প্রশ্নগুলো ভীষণভাবে আসতো, তোমরা দেখতে পারো। আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি তোমাদেরকে বলবো যুদ্ধ নয় শান্তি চাই, তোমরা এটাও একটু দেখতে পারো। ওকে, এই 3টে তোমাদেরকে বললাম যারা রচনা লিখতে পড়তে ভালোবাসো তাদের জন্য। আর না হলে আমি প্রথমের যে 6টা বললাম সেখান থেকে যে কোনো 4টা স্টেপ বাই 1, 2, 3, 4 করতে পারো, কিংবা 3, 4, 5, 6 করতে পারো। তাহলেই তোমরা একটা নয় দুটো কমন পাবেই পাবে। আর কেউ যদি দুটো ভালো করে তৈরি করো বিজ্ঞান থেকে, ওখান থেকেই তুমি একটা কমন পেয়ে যাবে। ওকে, যেভাবে বললাম ভালো করে প্র্যাকটিস করো, 100% কমন পাবেই পাবে, কথা দিচ্ছি।